নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সপ্তর্ষি দেব। দাদা, 1999 সালে যে হিডকোকে গঠন করা হয়েছিল মূলত কলকাতা ও নিউ টাউনের উন্নয়নের জন্য, আজকে সেই হিডকোর পরিচালনায় দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হলো সরকারি অর্থায়নে, কি বলবেন? না, হিডকোর প্রধান এবং একমাত্র কাজ ছিল নিউ টাউন শহরের উন্নয়ন, নিউ টাউন শহরটা তৈরি করা এবং তার উন্নয়ন। এবং এই যে খুব দ্রুত নিউ টাউন শহর বামফ্রন্ট আমলে রূপান্তরিত হয়েছিল, তার পেছনে প্রধান কারণ ছিল যে এই হিডকো সংস্থাটি সরকারি সংস্থা হলেও ভীষণ প্রফেশনালি ম্যানেজড হতো এবং তাদের একমাত্র লক্ষ্য ছিল যে নিউ টাউন শহরটাকে একটা বিশ্বমানের শহরে দ্রুত রূপান্তরিত করতে হবে। আনফর্চুনেটলি যখন 2011 সালে বামফ্রন্ট সরকার চলে গেল, তখনও হিডকোর তহবিলে কয়েক হাজার কোটি টাকা ছিল, যে টাকা হিডকোর অস্তিত্ব যে আইনের দ্বারা হয়েছিল, সেই আইনে লেখা যে সেই টাকা খরচের ক্ষেত্রে নিউ টাউন শহরের পরিধি এবং তার নেবারহুড ডেভেলপমেন্ট, সেই শহরের সংলগ্ন যে গ্রামাঞ্চল আছে তার উন্নয়নের জন্যই এই টাকা খরচ হওয়া উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার আসার পর থেকেই আমরা দেখেছি যে কখনো ফিল্ম ফেস্টিভ্যালে হিডকো প্রাইমারি স্পন্সর, কখনো আলিপুরে অডিটোরিয়াম হচ্ছে সেটা হিডকো তৈরি করছে, কখনো অন্য কোথাও কোনো খেলা হচ্ছে সেটা হিডকো স্পন্সর করছে। নিউ টাউনের উন্নয়নের বাইরে বেরিয়ে হিডকোর যে গচ্ছিত অর্থ, সেই অর্থ বিভিন্ন অন্য কাজে ব্যবহার হতে শুরু করলো এবং নিউ টাউনের শহরের বাসিন্দাদের যেগুলো দাবি, ধরুন এখানে একটা সরকারি হাসপাতাল চাই, যে এত বড় একটা শহর হচ্ছে, মধ্যবিত্ত মানুষ থাকবে, সবাই কি আর বেসরকারি হাসপাতালে যাবে? যেতে পারবে না। তাই একটা ভালো সরকারি হাসপাতাল দরকার। নিউ টাউনে যদি একটা সরকারি হাসপাতাল হয় বড়, তাহলে শুধু নিউ টাউন শহর নয়, সংলগ্ন গ্রামাঞ্চল, রাজারহাটের বিস্তীর্ণ গ্রামাঞ্চল এবং সেটার গণ্ডি পেরিয়েও হাড়োয়া, মিনাখা, দেগঙ্গা এইসব অঞ্চলের মানুষও খুব দ্রুত স্বাস্থ্য পরিষেবা পেতে পারত। এই দাবি এখনও অধরা হয়ে রয়েছে। হিডকোর অঞ্চলে, নিউ টাউন অঞ্চলে এখনও কোনো সরকারি স্কুল নেই, সবই বেসরকারি স্কুল। এখানকার মানুষ চাইছে যে একটা সরকারি স্কুল হোক, যেখানে সাধারণ ছেলেমেয়েরা, সাধারণ পরিবারের ছেলেমেয়েরা তারা স্কুলে যেতে পারে, অল্প ব্যয় বা সরকারি পরিষেবা, শিক্ষা পরিষেবা তারা ব্যবহার করতে পারে। সেটাও হচ্ছে না। সুতরাং এই নিয়ে এখানকার মানুষ, আমাদের পার্টির আন্দোলন লাগাতার চলছে। কিন্তু এই যে মন্দিরের ব্যাপারটা, এ তো 2-1 কোটি টাকার ব্যাপার নয়, প্রায় 200 কোটি টাকা খরচা হয়েছে, তারও বেশি। সুতরাং এই 200 কোটি টাকা, যেটা হিডকোর টাকা, যে টাকা এই নিউ টাউন শহরের বহু উন্নয়নমূলক কাজ হতে পারত, শুধু নিউ টাউন শহর নয়, নিউ টাউন শহর সংলগ্ন গ্রামাঞ্চল, রাজারহাটের গ্রামাঞ্চল, যেখানে সাধারণ মানুষের বসবাস, গরিব মানুষের বসবাস, সেই সব অঞ্চলের উন্নয়ন হতে পারত, যা বামফ্রন্ট আমলে হয়েছিল। যে শুধু শহর হবে না, তার নেবারহুডও ডেভেলপ হবে, তার সংলগ্ন অঞ্চলগুলোও ডেভেলপ হবে, এত কিছু হতে পারত। সেইটাকে না করে এরকম একটা মন্দির করা হলো, এটা খুবই চোখে লাগছে। নিউ টাউন শহরের মানুষ, নাগরিকরা কেস করেছিল, হাইকোর্টে গেছিল, যে দুটো পয়েন্ট। এক হচ্ছে যে সরকারি টাকাতে কি আর মন্দির করা যায়? কি বলছে হাইকোর্ট? রাম মন্দির হলো এত গণ্ডগোলের পরে, সেখানেও কিন্তু কেন্দ্রীয় সরকারের টাকা ব্যবহার করে হয়নি, একটা ট্রাস্ট হয়েছে, সেই ট্রাস্টে বিভিন্ন মানুষ টাকা দিয়েছে, বিজেপি সরকার অবশ্যই ঘুরিয়ে সেখানে টাকা দিয়েছে, কিন্তু ট্রাস্টটা কিন্তু বেসরকারি, মন্দির গঠনের ট্রাস্ট। তো সেই কথাটাকে টেনে এনে আমরা গেলাম, তখন অবাক হয়ে গেলাম আমরা। সরকার বলল যেটা মন্দির নয়,
সরকার বলল এটা একটা রিক্রিয়েশনাল সেন্টার, মানে বিনোদন ক্ষেত্র। বিনোদন ক্ষেত্রে সরকারি টাকা খরচা হতে পারে, কিন্তু তারা তো প্রচারটা মন্দির বলেই করছে। ঠিক সেটাই হচ্ছে সবচেয়ে বিপদের জায়গা। সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতই দোকান কাটা যে হাইকোর্টের হলফনামায়, সরকারি খাতায়, গ্যাজেটে যেটা রিক্রিয়েশন সেন্টার বলে ব্যবহৃত হচ্ছে, নথিভুক্ত হচ্ছে, সেইটা বাইরে বেরিয়ে জগন্নাথ মন্দির বলে সেটাকে প্রচার করতে তাদের একটু অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এটাকে যদি আমরা একটু অন্যভাবে ভাবি, যে নিকো পার্ক রিক্রিয়েশন সেন্টার, অ্যাকুয়েটিকা রিক্রিয়েশন সেন্টার, ইন্ডিয়ান মিউজিয়াম হিস্টোরিক জায়গা কিন্তু রিক্রিয়েশন সেন্টার। আচ্ছা, কালকে আমি নিকো পার্কের ভেতরে গিয়ে আজান পড়তে পারবো? কালকে আমি অ্যাকুয়েটিকার ভেতরে গিয়ে দুর্গাপুজো করতে পারবো? পারবো না তো। আচ্ছা, অত দূর যেতে হবে না, নিউ টাউনের হিটকোর পরিচালিত ইকো পার্ক রিক্রিয়েশন সেন্টার, ইকো পার্কের ভেতরে ঢুকে আমি কি আর দুর্গাপুজো করতে পারবো কিংবা ঈদের নামাজ পড়তে পারবো? আমাকে অনুমতি দেবে? দেবে না তো। রিক্রিয়েশন সেন্টারের কাজ অন্য, সেখানে মানুষ যাবে বিনোদনের জন্য, আনন্দের জন্য, ফুর্তির জন্য, আর মন্দিরের কাজ অন্য। যেটা রিক্রিয়েশন সেন্টার বলে পরিচালিত হচ্ছে সরকারি খাতায়, সেটার উদ্বোধনের দিন তো যজ্ঞ হচ্ছে, পুরোহিত মশাই এসছেন, টিভির পর্দায় বড় করে আমরা দেখছি যে যজ্ঞ হচ্ছে। তাহলে রিক্রিয়েশন সেন্টারে যজ্ঞ হবে কেন? তাহলে ওটা মন্দির। তাহলে যদি মন্দিরই হয়, তাহলে সরকারি খাতায় ওটা মন্দির বলছেন না কেন? কোথায় আটকাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে। আর কেন হিটকোর টাকা, যে টাকায় নিউ টাউন শহরের উন্নয়ন হওয়ার কথা, সেই টাকা নিউ টাউন থেকে 200 কিলোমিটার দূরে দীঘায় নিয়ে গিয়ে একটা মন্দির অথবা রিক্রিয়েশন সেন্টার করবার জন্য ব্যবহৃত হলো, তার উত্তরও তৃণমূল সরকারকে দিতে হবে। আসল কথা হচ্ছে যে এই যে কম্পিটিটিভ কমিউনালিজম, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, বিজেপির রাম মন্দির, বিজেপির হিন্দু হিন্দু জিগির তোলা, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্লা দিতে হবে। তাই জন্য এই রকম একটা কৌশল তিনি অবলম্বন করলেন। তিনি ভারতের সংবিধানকে মান্যতা দিলেন না, পশ্চিমবাংলার মানুষের ভাবাবেগকে সম্মান দিলেন না। এটা যদি সত্যিই মন্দির বা ধর্মমূলক ব্যাপার না হতো, তাহলে কেন আমরা শুনতে পেলাম যে জগন্নাথ মন্দির দীঘাতে উদ্বোধন হওয়ার সময় হোটেলগুলোতে নোটিশ গেছে সরকারের পক্ষ থেকে যে 3 দিন মাছ মাংস বিক্রি হবে না? কেন আমরা শুনতে পেলাম দীঘার রাস্তায় কোনো মুসলমান মানুষকে যেন না দেখা যায়? আমাদের তো শোনা কথা, মিডিয়াতেই রিপোর্টেড হয়েছে। ঘটেছে কি না সেটা পরে বলতে পারবে, কিন্তু কিছু তো ঘটেছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা করার মাধ্যমে তিনি তার আসল পরিচালক শক্তি আরএসএস, তাদেরকে কিন্তু বার্তা দিচ্ছেন। তিনি বলছেন সামনে বিধানসভা নির্বাচন, আরএসএসের এ টিম সারা ভারতে হচ্ছে বিজেপি, আর পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসকে এই কাজ করে বার্তা দিতে চাইছেন যে তুমি আরএসএস, তুমি আমার প্রভু, আমার জন্মদাতা। পশ্চিমবাংলায় আরএসএসের এ টিম বিজেপি না, পশ্চিমবাংলায় আরএসএসের এ টিম তৃণমূল কংগ্রেস। তাই 2026-এর নির্বাচনে আরএসএস, আমার প্রভুরা যাতে আমাকেই সমর্থন করে, বিজেপিকে না সমর্থন করে, তাই আমি এই বার্তা দিলাম। সেই জন্য কি আরএসএস ওখানে দিলীপ ঘোষকে পাঠালো? অবশ্যই, অবশ্যই। এটা দেখে মনে হচ্ছে যে এটা একটা কাকতালীয় ঘটনা। দেখে মনে হচ্ছে দিলীপ ঘোষ, দিলীপবাবু উনি আবেগতাড়িত হয়ে চলে গেছেন। দিলীপ ঘোষের 2015-16 সালের আগে দিলীপ ঘোষ বিজেপির কেউ জানতো না, ছিলেন না, কোথাও ছিলেন না। কিন্তু তার রাজনৈতিক জীবনের শুরু থেকে 2015 সাল অবধি তিনি আরএসএসের কর্মকর্তা। আরএসএসের নির্দেশেই তিনি বিজেপিতে আসা, আরএসএসের নির্দেশেই তিনি বিজেপির, পশ্চিমবাংলার বিজেপিকে নেতৃত্ব দিয়েছেন। এখন তৃণমূল থেকে ভেঙে বিজেপিতে এসছে, বিজেপিতে দলাদলি বেড়েছে,
পুরনো বিজেপিরা এখন কোণঠাসা হচ্ছেন, দিলীপ বাবুরা কোণঠাসা হচ্ছেন, আমাদের ওই যে রাহুল সিনহারা কোণঠাসা হচ্ছেন, আর শুভেন্দু অধিকারী তার ক্ষমতা বাড়ছে, সজল ঘোষ এদের ক্ষমতা বাড়ছে। এটা তো তৃণমূল করত, কিন্তু আরএসএসের নির্দেশে, এটা আমি বিশ্বাস করি, দিলীপ ঘোষ ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা আরএসএসকে দেওয়া, সেটা গ্রহণ করবার কাজ নিয়েই ওই মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষের যাওয়া। তার রাজনৈতিক দল বিজেপিকে অস্বস্তিতে ফেলেও সে এই কাজ করলেন, কারণ আরএসএস তাকে বলল এই কাজ করতে। তবে একটা সবচেয়ে বড় বিষয় হলো এই পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই। যেগুলো নিয়ে আসলে রাজনীতি হওয়া উচিত, কর্মসংস্থান, হাসপাতালগুলো বেহাল দশা, কোথাও আছে তো কোথাও নেই, তারপরে যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো নেই। এগুলো নিয়ে রাজনীতি না হয়ে আমরা দেখছি যতবারই ভোট আসে প্রত্যেকবারই এই হিন্দু মুসলিম দাঙ্গা বা এই মন্দির মসজিদের রাজনীতি হয়। সাধারণ মানুষের সমস্যা কি কখনো এই রাজনীতিতে আসবে না? এই ধর্ম নিয়ে রাজনীতিটাই কি চলে যাবে পশ্চিমবঙ্গে? সাধারণ মানুষের সমস্যা নিয়ে ব্রিগেড সমাবেশ বামপন্থীরাই করতে পারে। বিচার, কর্মসংস্থান দাবি নিয়ে ডিওয়াইএফআই এর ব্রিগেড হয়েছে, আর প্রান্তিক গ্রামের মানুষ, বস্তিবাসী, ক্ষেত মজুর, কৃষক, শ্রমিক, তাদের দাবি নিয়ে এই কদিন আগে এপ্রিলের প্রবল গরমে লাল ঝান্ডার ঝড় তুলে আমরা ব্রিগেড করেছি। আসন্ন 2026-এর নির্বাচনে আমাদের বামপন্থীদের এজেন্ডা একটাই, যে পশ্চিমবাংলার শ্রমজীবী মানুষ তাদের দাবিগুলোকে নির্বাচনের দাবি হিসেবে তুলে আনতে হবে। আর এই জিনিস যখন আমরা করব, তখন একই সঙ্গে বিজেপি এবং তৃণমূল বিপদে পড়বে। কারণ বিজেপির আমলে জিনিসের দাম বেড়েছে, বিজেপির আমলে তেলের দাম বেড়েছে, বিজেপির আমলে কর্মসংস্থান সবচেয়ে কম হয়েছে। আর পশ্চিমবাংলায় তৃণমূল তো কর্মসংস্থানের নামে শুধু চুরি, দুর্নীতি, করাপশান এই করেছে। হাজার হাজার শূন্য পদ রয়েছে পশ্চিমবাংলার সরকারি দপ্তরেও আর সারা দেশের সরকারি বিভাগগুলোতেও। রেলে কয়েক লক্ষ শূন্য পদ রয়েছে, কোনো কর্মসংস্থান হচ্ছে না। সুতরাং আমাদের দাবি, আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষের দাবিগুলোই আমাদের দাবি। আর যখন আমরা এই পথে এগোবো, যখন গ্রামের গরিব মানুষ, ক্ষেতমজুর, কারখানায় খেটে যাওয়া শ্রমিক আমাদের সঙ্গে মিছিলে পা মেলাবেন, তখন এই ঐক্যকে তৃণমূল এবং বিজেপি ভয় পাবে, এবং ভয় পাবে দেখেই তারা এই ঐক্যকে ধর্মের মেরুকরণে পশ্চিমবাংলায় বিভাজন করতে চাইবে। আচ্ছা, যদি না চাইতো, এই যে মুর্শিদাবাদে দাঙ্গা ঘটলো, আচ্ছা মুর্শিদাবাদে যখন দাঙ্গা ঘটলো তখন বিএসএফের নিয়োগ করা হলো। একদিন বিএসএফ নিয়োগ হওয়ার পরে দাঙ্গা পরিস্থিতি কমলো, তাহলে একদিনের পরে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে তুলতে বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে। আচ্ছা, যেখানে দাঙ্গা পরিস্থিতি হচ্ছে, কোনো মিছিল মিটিংয়ের পারমিশন নেই, মমতা বন্দ্যোপাধ্যায় এত উদার হয়ে গেলেন হঠাৎ যে সেখানে বিজেপির মিছিল করবার অনুমতি দিলেন। যেখানে ইন্টারনেট বন্ধ, যেখানে SMS করা যাচ্ছে না, দাঙ্গা পরিস্থিতি বলে তার সরকারি ইন্টারনেট বন্ধ করে রেখেছে, সেখানে বিজেপিকে মিছিল করতে দিলেন। কেন দিলেন? দাঙ্গা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে বলেন তো দিলেন। বিএসএফ তার কাজ করলো, একদিনের পরে সেই বিএসএফকে কেন তুলে দিলেন? কারণ দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসছে, তাই জন্য। ওরা আরও একটু থাকলে দাঙ্গা পরিস্থিতি মিটিয়ে দিতে পারতো, তাই জন্য। তাহলে কি দাঙ্গা হোক, সাম্প্রদায়িক মেরুকরণ আরও তুঙ্গে উঠুক, হিন্দু মুসলমানে বিভাজন হোক, এটা কি চাইছেন পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস? এটা কি চাইছেন বিজেপি সরকার? মানে দাদা, মুর্শিদাবাদের এই ঘটনায় একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টে উঠে এসেছে সেখানে আরএসএসের যোগ রয়েছে বলেও জানা যাচ্ছে। মানে আপনারা কি মনে করেন যেখানে আরএসএস যোগ রয়েছে? দেখুন, ভারতবর্ষে
যে যে জায়গায় হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে সব জায়গায় আরএসএসের যোগ রয়েছে। এবং এটা বললে ভুল হবে যে এটা মুর্শিদাবাদে ঘটেনি। এ তো আমরা কদিন আগে দেখলাম, যেহেতু আর কোনো মানে এই যে এত দেশপ্রেমের কথা নরেন্দ্র মোদী বলেন, 56 ইঞ্চি ছাতি, দেশের মানুষকে ভালোবাসেন, পারলে দেশের মানুষের জন্য নিজে উড়ে গিয়ে পাকিস্তানে বোমা ফেলে আসতে পারেন, নরেন্দ্র মোদীর এত কথা আর কি। সেই নরেন্দ্র মোদীর দলের লোক পাকিস্তানের ফ্ল্যাগ লাগাচ্ছে পশ্চিমবাংলায়, রাতের অন্ধকারে মুখ বেঁধে, গ্রেপ্তার হওয়ার পরে বলছে যে আমরা সব হিন্দু, আমরা বিজেপির নির্দেশে এই কাজ করছিলাম। এরপরে আর কি থাকতে পারে? কিন্তু হাতে কলমে প্রমাণ পাওয়া যাচ্ছে যে কারা দাঙ্গা লাগাতে চায়। তোমার নেতা বলছে পাকিস্তানে আমি বোমা মারবো, পাকিস্তান আমাদের শত্রু, আর তুমি ভারতবর্ষে থেকে, পশ্চিমবাংলায় থেকে, পাকিস্তান থেকে হাজার হাজার মাইল দূরে ভারতবর্ষের ঠিক অপর প্রান্তে পশ্চিমবাংলায় সেই পাকিস্তানের পতাকা নিয়ে রাতের অন্ধকারে লাগাচ্ছ, যাতে সাধারণ মানুষ মনে করে যে কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ, মুসলমান ধর্মের মানুষ সে কাজ করেছে এবং তার দ্বারা আবার দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। এরপরে বিজেপির কোনো নৈতিক অধিকার আছে কোনো কথা বলবার নৈতিক অধিকার নেই। সুতরাং এইগুলো তো আজকে জলের মতন পরিষ্কার যে বিজেপিকে যদি ঘুরিয়ে আমরা জিজ্ঞেস করি যে পেহেলগাঁওতে অতগুলো মানুষ মারা গেল, গত 15 বছর ধরে ওখানে পর্যটক যাচ্ছে, আগে কম যেত, এখন একটু বেশি যাচ্ছে। তাহলে ওই রকম একটা দুর্গম জায়গা যেখানে গাড়ি ওঠে না, পাহাড়ের মধ্যে একটা ভ্যালি, ঘোড়ার পিঠে চড়ে যেতে হয়, আচ্ছা এত পর্যটক যাচ্ছে, তা সেখানে আপনি সিআইএসএফ কেন মোতায়েন করেননি? সেখানে আপনি আর্মি কেন মোতায়েন করেননি? আচ্ছা এরকম একটা ঘটনা ঘটতে পারবে, কেন ইন্টেলিজেন্স ফেল করলো? এই প্রশ্নগুলো আমরা করলে আমরা দেশদ্রোহী হয়ে যাব। আর আমাদেরকে শুধু ওনার কথায় বলতে হবে যে দেশকে গদ্দারও কো গলি মারো সালে কো। দেশের গদ্দার কে? কারা দেশের গদ্দার? ওনার দলের এই যে দুজন মহানুভব যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, রাতের অন্ধকারে পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছিল, এরা গাদ্দার নয়? বিজেপির নেতারা বলবে এরা গাদ্দার? বলতে হবে বিজেপির নেতাদের এরা গাদ্দার। তা না হলে বিজেপির এই পশ্চিমবাংলায় রাজনীতি করা মুশকিল হবে। আমরা তাই করব। পশ্চিমবাংলার মাটি অসাম্প্রদায়িক মাটি, তৃণমূলের সুবিধা করে দেওয়ার জন্য এই মাটিতে সাম্প্রদায়িকতার বীজ বপন করা, এটা বিজেপির অপরাধ। এবং নির্বাচনী কিছু সাফল্য পাওয়ার জন্য এই যে বিভাজন তৈরি করছে, এই বিভাজনের মাসুল কিন্তু পশ্চিমবাংলার সমাজকে বহুদিন দিতে হবে। দুটি সম্প্রদায়কে কাছে নিয়ে আসা এটা একদিনে হয় না, এটা বহু প্রচেষ্টা লাগে। সমাজের প্রচেষ্টা লাগে, সাধারণ মানুষের প্রচেষ্টা লাগে, সিভিল সোসাইটির প্রচেষ্টা লাগে, সর্বোপরি একটা সরকারের প্রচেষ্টা লাগে, যেটা 34 বছর ধরে বামফ্রন্ট সরকার নিজেদের নীতির মাধ্যমে এই কাজ করতে পেরেছিল। যে ধর্ম সরকারের ব্যাপার নয়, ধর্ম যার যার তার, সরকার ধর্মের মধ্যে ঢুকবে না। হ্যাঁ, মসজিদে যদি জল লাগে, মন্দিরে যদি ইলেকট্রিসিটি লাগে, সেটা সরকার দেবে। মসজিদের সঙ্গে থাকা মাদ্রাসায় যদি স্কুলের টিচার লাগে, সরকার দেবে। মন্দিরে যদি পৌঁছানোর জন্য রাস্তা করে দিতে হয়, সেটা সরকার করবে। কিন্তু মন্দিরের পুরোহিতকে কিংবা মসজিদের ইমামকে নিয়ে এসে ভোটের প্রচারে নামাবো, এটা বামফ্রন্ট সরকার কোনোদিনও করেনি। এবং করেনি বলেই পশ্চিমবাংলার মাটিটা অসাম্প্রদায়িক ছিল, করেনি বলেই পশ্চিমবাংলার সুন্দরবনে জঙ্গলে যাওয়ার আগে মধু তুলতে কিংবা গাছের কাঠ কুড়াতে হিন্দু হোক বা মুসলমান হোক, দুজনেই বনবিবির পুজো দিয়ে যেতেন। এটাই পশ্চিমবাংলার বিউটি ছিল। একই সঙ্গে স্কুলে রবীন্দ্রনাথ এবং নজরুল পড়ানো হতো, এখনও হয়,
কিন্তু আমাদের মাথার মধ্যে এই গত কয়েক বছরে কিছু রাজনৈতিক দল তাদের স্বার্থ চরিতার্থ করবে বলে সাম্প্রদায়িকতার বীজ এমনভাবে ঢোকাচ্ছে যে এর বিপদ, এর মাসুল এই রাজনৈতিক দলগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও পশ্চিমবাংলার সমাজকে গুনতে হবে। এটাই হচ্ছে বিজেপি আর তৃণমূলের পশ্চিমবাংলার রাজনীতিতে সবচেয়ে ক্ষতিকারক অবদান। পশ্চিমবাংলার রাজনীতি ছিল দাবি আদায়ের রাজনীতি, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার লড়াই, আত্মনির্ভর হবে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে শুরু করে সেক্টর 5, লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ, হাজার হাজার কম বয়সী ছেলেমেয়েরা কর্মসংস্থান সুনিশ্চিত হচ্ছে। সেক্টর 5 উপচে পড়ছে, তার পাশের নতুন শহর নিউ টাউন তৈরি করো, জ্যোতি বসু নগর যার নাম দেওয়া হলো। সিঙ্গুর করতে হবে, কেমিক্যাল হাব করতে হবে, এই ছিল স্বপ্ন বামফ্রন্টের। কোথায় সেই স্বপ্ন, আর কোথায় আজকে লক্ষ লক্ষ কম বয়সী ছেলে মেয়েদের রাতের রাজধানী করে কিংবা ভোরের ব্যাঙ্গালোরের ফ্লাইটে করে কর্মসংস্থান খুঁজতে রোজ চলে যাওয়া। সুতরাং বামফ্রন্ট সরকার, বামপন্থীদের সামনে আজকে চ্যালেঞ্জ, এটা আমাদের জেদ, এটা আমাদের লক্ষ্য যে ভিশন, যে স্বপ্ন নিয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড জ্যোতি বসুদের বামফ্রন্ট পশ্চিমবাংলাকে পরিচালিত করেছিল, পশ্চিমবাংলার মানুষের হাতে তাদের অর্জিত অধিকার তুলে দিয়েছিল, পঞ্চায়েতি রাজ থেকে শুরু করে একেবারে বিকেন্দ্রীগত ক্ষমতা, তার সঙ্গে কর্মসংস্থান, সেই ভিশনে আমাদের ফেরত যেতে হবে। এবং সেই ভিশনে আমাদের ফেরত যাওয়ার ক্ষেত্রে প্রধান লড়াই হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, যে সাম্প্রদায়িকতা একই সঙ্গে তৃণমূলও করছে, বিজেপিও করছে। এটা আমরা বলতে পারবো না যে সাম্প্রদায়িকতার ব্যবসায় শুধু একা বিজেপি আছে পশ্চিমবাংলায়, তা নয়। যেভাবে বিজেপি সাম্প্রদায়িকতার উস্কানি দিচ্ছে, ঠিক একইভাবে একই কারণে তৃণমূল কংগ্রেসও উস্কানি দিচ্ছে। সুতরাং যে লড়াই লড়তে বামপন্থীরা নেমেছে, যে লড়াই সাধারণ মানুষকে নিয়ে লড়তে হবে, সাধারণ মানুষের দাবি আদায়ের জন্য লড়তে হবে, সেই লড়াইতে আমাদের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা, এবং তাকে আমাদের হারাতেই হবে।